পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের। নতুন পোশাকের রং ও ডিজাইন আজই প্রকাশ করা হবে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে পোশাক পরিবর্তনের কথা তো বলা হয়নি, তাহলে এই সিদ্ধান্ত এখন কেন? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু যেমনটি বলছিলেন যে সপ্তাহখানেক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই তারা কিন্তু সড়কে ছিল না, তাদের কার্যক্রম বন্ধ ছিল। তারপরে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে তখনই কিন্তু 11 তারিখ তৎকালীন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি জানিয়েছিলেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা হবে এবং একই সঙ্গে পুলিশ, র্যাব, আনসার 3টি বাহিনীর পোশাক পরিবর্তন করা হবে। তার কারণটি হচ্ছে মানুষের এই পোশাক পরিহিত মানুষদের প্রতি একটি ক্ষোভ তৈরি হয়েছিল এবং আমরা সেটি দেখেছিলাম। সেই সময়টিতেই কিন্তু এটি আলোচনায় এসেছিল। সবচেয়ে বেশি আলোচনা এসেছিল পুলিশ এবং র্যাবের পোশাক, কারণ অভিযোগ এসেছিল তখন যে পুলিশ এবং র্যাব তারা সরাসরি সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল এবং সেই অভিযোগ থেকে তখন থেকে আলোচনা এসেছিল যে বিভিন্ন রকমের পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছিল। কিছুদিন আগেই, আমি যদি বলি 4 দিন আগেই কিন্তু পুলিশ সংস্কার কমিশন তারা তাদের যে সুপারিশটি দিয়েছে সেইখানে আসলে এই পোশাক পরিবর্তনের কথা সরাসরি সেভাবে উল্লেখ না থাকলেও পোশাক পরিবর্তনের ব্যাপারটি কিন্তু গত কয়েকদিন থেকেই, যদি বলি আগস্ট মাসের 11 তারিখ থেকেই সামনে চলে আসছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের যে সিদ্ধান্ত সেটি কিন্তু আজকে নেওয়া হয়েছে। আমি যদি বলি আজকে সকালবেলায় 11টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে 18 রকমের পোশাক পরে, 18টি রং এবং ডিজাইনের পোশাক পরে আজকে যে নিয়মিত সভাটি ছিল আইন শৃঙ্খলা কমিটির, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিল এবং সেখানেই কিন্তু তারা সেখানে যায় এবং সেখান থেকে 3টি পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত সেটি কিন্তু এসেছে। বিশেষ করে পুলিশ আয়রন কালারে তাদেরকে নতুন পোশাকটা দেওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে র্যাব যারা রয়েছেন তাদেরকে কিন্তু অলিভ যে কালারটি রয়েছে সেই কালার এবং আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে খাকি কালারের পোশাক কিন্তু দেওয়া হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি আজকে গণমাধ্যমে বলেছেন যে তারা মূলত যেতে চান পুলিশ সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে তারা মূলত কাজ করবেন এবং এটি কিন্তু আসলে একটি পরোক্ষ বিষয়। কারণ পুলিশ যারা সদস্য রয়েছেন তাদের মন মানসিকতা পরিবর্তন যদি না হয়, আগে তারা যে ধরনের আচরণ করতেন, রাজনৈতিকভাবে হস্তক্ষেপের কারণে প্রভাবিত হয়ে যে ধরনের আচরণ করতেন, সেটি যাতে বন্ধ করা হয় সেটিকে কিন্তু মূল লক্ষ্য এবং মূল কাজে ধরেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে পোশাক হচ্ছে, যেহেতু মানুষের একটি ক্ষোভ জন্ম হয়েছিল র্যাবের কালো পোশাক, পুলিশের সেই বর্ণের পোশাক, সেই কারণে মূলত পোশাকটিকে, যাতে এই পোশাকটিকে দেখলে মানুষের আগের মতো ঘৃণা এবং ক্ষোভ না তৈরি হয়, মূলত সেজন্য এই পোশাকটিকে পরিবর্তন করা হচ্ছে। এবং আজকের মধ্যে যে 3টি রঙের কথা বললাম, পুলিশ, আনসার এবং র্যাব, সেটি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তবে আমরা এখন পর্যন্ত যেই তথ্যগুলো পেয়েছি তাতে কিন্তু ইতিমধ্যেই 3টি পোশাক চিহ্নিত হয়ে গেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে মূলত তাদের লক্ষ্য থাকবে পুলিশ যাতে তাদের পোশাকের পরিবর্তনের কথাটি বলছিলেন এবং এর সাথে সাথে মনস্তাত্ত্বিক পরিবর্তনের যে বিষয়টি উঠে আসে, এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে? যখন এই পুলিশের পোশাক পরিবর্তনের ব্যাপারটি সামনে আসে তখন আমি শাহবাগের একটি আসলে আন্দোলন কাভার করছিলাম, তখনই আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে পুলিশের পোশাকটি পরিবর্তন করা যেমন জরুরি ছিল তার চেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ হলো পুলিশের যেই মন মানসিকতা, পুলিশের যে আগ্রাসী ভাব, কথায় কথায় মানুষের উপর আক্রমণাত্মক ব্যাপার, থানায় গেলে সাধারণ সেবা না পাওয়া, এই যে ব্যাপারগুলো সেগুলোকে কিন্তু তারা আসলে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন চাইছেন। যদিও গত 5 মাসে আমরা অনেকটাই দেখেছি পুলিশ তাদের কাজে ফিরেছে, তারা দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে ফিরে যাচ্ছে, তারা আগের মতো কোনো রকমের আগ্রাসী মনোভাব তারা পরিচালনা করবেন এবং পুলিশ সংস্কার কমিশনেও কিন্তু আমরা দেখেছি যে সেই রকমের সুপারিশ কিন্তু দেওয়া হয়েছে যাতে তারা আগ্রাসী মনোভাবপূর্ণ কর্মকাণ্ডে না জড়ান এবং মরণঘাতী যে অস্ত্র রয়েছে সেগুলোর যত্রতত্র ব্যবহার না করেন। তো সব মিলে সাধারণ মানুষের আশা যে পুলিশ, র্যাব, আনসার যারা রয়েছেন সরাসরি জনগণের সঙ্গে যারা কাজ করেন তারা জনগণের পক্ষে কাজ করবেন, জনগণের হয়ে কাজ করবেন, পোশাকটিও পরিবর্তন
পরিবর্তন দরকার ছিল, কারণ এই 3টি রঙের পোশাকের প্রতি মানুষের একটি ক্ষোভ অনেকটা জন্ম হতো। সেটি থেকে দূরে আসার জন্য পুলিশকে দেখলে যেন নতুন করে সেই রূপটি ফিরে পায়, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ ব্যাপারটাকে ভালোভাবেই দেখছেন। তবে তারা যেটি বলছেন পোশাক পরিবর্তনের চাইতেও সবচেয়ে বেশি জরুরি হলো তাদের যে কর্মকাণ্ড, তাদের যে নৈতিকতা সেটিকে ফিরিয়ে আনা। নিশ্চয়ই পোশাকের সাথে মানসিকতারও পরিবর্তন হোক আইন শৃঙ্খলা বাহিনীর, এটাই সকলের প্রত্যাশা। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হানের। বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল না থাকায় তা ব্যবহার করতে পারেনি বাহিনী। কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যাকাণ্ড তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 12 সদস্যের দল। সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিমের নেতৃত্বে দলটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করে। এ সময় প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম জানান, 1 সপ্তাহ আগে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যার অভিযোগ এসেছে। তদন্ত শেষ করে দ্রুত মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এ সময় তিনি বলেন, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ছাড়াও ইলেকট্রনিক ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে। এই মামলায় শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে মন্তব্য করেন প্রসিকিউটর। অভিযোগ আকারে যায়, আমরা এটা তদন্ত করি, তো প্রাথমিক সত্যতা পেলে তখন এটাকে মামলা হিসেবে আমরা গ্রহণ করি। আমাদের যে আলাদা তদন্ত সংস্থা, তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যাত্রাবাড়ির এসি তানজিল সহ 3 পুলিশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 20 জুলাই যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ওই জোনের তখনকার পুলিশ সহকারী কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 5 আগস্ট গাজীপুরে কলেজ ছাত্র হৃদয়কে হত্যার মামলায় কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেয়া হয় একই দিন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া উত্তরার একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। কনস্টেবল হোসেন আলীকে 3রা মার্চ ও এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে 5ই মার্চ হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ভোটকেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সেদিন ইসি মনে করবে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সোমবার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন সিইসি। সবশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয় 2022 সালে। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের কাজ আবারও শুরু হলো। 2008 সালে 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার প্রায় 20 লাখ মানুষের তথ্য সংগ্রহ হতে পারে ধারণা নির্বাচন কমিশনের। সোমবার সাভারের নতুন ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। নিজের ভোটার আইডি কার্ড, এনআইডি পাবো, পরিচয়পত্র আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রথমবারের মতো ভোটার হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এর আগে সিইসি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার সুষ্ঠু ভোটার তালিকা। রোহিঙ্গা ভিনদেশীদের তথ্য সংগ্রহ না করার বিষয়ে আগেই মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনাররা। তো যারা তালিকায় থাকার কথা না, তার মধ্যে হচ্ছে মৃত ভোটার,
সেটা বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি সংখ্যা যদিও বা আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক পৈত্র যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই ক্যাটাগরি। একজন সাধারণ মানুষের একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যে দাবি, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শেষ করার কথা রয়েছে। দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন কর্মীরা। রাজশাহী অঞ্চলে তথ্য সংগ্রহকারীর সংখ্যা 8,583। এরপর শুরু হবে ছবি তোলার কার্যক্রম। বরিশালে হালনাগাদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা জানান, নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ সময় নাম তথ্য যাচাইয়ে জন্ম নিবন্ধন সনদ, নিকটাত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পরীক্ষার সনদপত্র যাচাই করা হচ্ছে। খুলনায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মিলে মাঠ পর্যায়ে কাজ করছেন 1064 জন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 5ই ফেব্রুয়ারি থেকে ছবি ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। মেলা দিন ধরেই ভোটার হওয়ার ইচ্ছা ছিল, কখনো ভোট দিতে পারি নাই। সবাই দেখছি ভোট দেছে, আমারও ইচ্ছা থাকতো, এবার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোটার নির্বাচন সম্পন্ন করতে গেলে ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। 1/1/2008 বা তার পূর্বে যাদের জন্ম তারিখ, তারা এই তালিকায় নাম অন্তর্ভুক্তিতে সুযোগ পাবে। আরও জানাতে রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আজকে তো তথ্য সংগ্রহ চলছে, এখনো পর্যন্ত কতজনের তথ্য সংগ্রহ করতে পেরেছে? দেখুন, আজ থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে এবং কোথাও 10টা, কোথাও 10টার পরে, অর্থাৎ 10:30, 11টা থেকে যারা তথ্য সংগ্রহকারীরা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তথ্য সংগ্রহ শুরু করেছেন। তো এটিকে এখন এই পর্যন্ত কত সংগ্রহ হয়েছে এই পরিসংখ্যান খোদ আঞ্চলিক যে নির্বাচন অফিসার আছেন তারাও ঠিক বলতে পারবেন না। হয়তো দিন শেষে তারা এই পরিসংখ্যানটি বলতে পারবেন যে সারাদিনে তারা কতটুকু কত বাড়িতে গেছেন বা কি পরিমাণ তারা তথ্য সংগ্রহ করতে পেরেছেন এটি জানা যাবে। এবং এছাড়া রাজশাহী জেলাতে যদি বলা হয়ে থাকে, রাজশাহী জেলায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টি উপজেলা রয়েছে, সেইখানে যে তথ্য সংগ্রহের কর্মকর্তা রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে এর আগে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা এখন মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এরকম সংখ্যা রয়েছে 1194 জন। এবং রাজশাহী বিভাগের কথা যদি বলি তাহলে প্রায় 8595 জন কিন্তু তথ্য সংগ্রহকারীরা রয়েছেন, তারা এই তথ্য সংগ্রহ করছেন এবং এটি 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপরে কিন্তু ছবি এবং বায়োমেট্রিক যেটি রয়েছে তার কার্যক্রম চলবে। এবং এখানে যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি, তার সঙ্গে কথা হয়েছে, তিনি যে বিষয়টি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের যে পূর্ব কর্মসূচি, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যে একটি নির্ভুল ভোটার তালিকা সেটি কিন্তু তৈরির, সেই হালনাগাদের ক্ষেত্রে কিন্তু তাদের এই কর্মসূচি তারা শুরু করেছেন। এবং তারা বলছিলেন যে এক্ষেত্রে যেহেতু এর আগে 2022 সালে হয়েছিল, এর পরবর্তীতে এখানে শুধু নতুন ভোটাররাই অন্তর্ভুক্ত হচ্ছেন ঠিক এমনটি নয়, এখানে যারা এই মাঝখানে যারা মারা গেছেন ঠিক তাদের নামটিও কর্তন করা হবে। নতুন ভোটার যেমন সংযুক্ত হচ্ছেন, সেই সাথে এখানে সংশোধনীয় বিষয়টি রয়েছে, সেখানে সংশোধনীয় থাকছে এবং সেই সাথে নাম কর্তনের বিষয়টিও থাকছে, যার ফলে এখানে ঠিক নতুন ভোটার যারা এখানে হবেন, আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন পাড়া মহল্লায় যারা যাচ্ছেন বা নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন, এখানে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, কেননা তারা একটি নতুন আইডি কার্ড পেতে যাচ্ছেন বা জাতীয় সনদ তাদের সেখানে তারা পেতে যাচ্ছেন। সেই অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করলেন, এখানে কিন্তু তারা বেশ উচ্ছ্বাসিত আমরা দেখেছিলাম। সেই সাথে মাঠকর্মীরাও কিন্তু তারা নেমেছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন এবং মানুষ
কিন্তু তাদেরকে উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু মানুষ এই কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সাধারণ নাগরিক যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু যে তথ্য সংগ্রহকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সহায়তা করছেন এবং তারা যথাসম্ভব চেষ্টা করছেন যে নির্ভুল তথ্য দেওয়ার জন্য। এবং সেই সাথে একটি বিষয় থাকে যে এই জাতীয় পরিচয়পত্রের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এরপরে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল তথ্য চলে আসে। অর্থাৎ অনেকের নামের ক্ষেত্রে, নামের বানানের ক্ষেত্রে ভুল চলে আসে বা বাবা মায়ের নামের ক্ষেত্রে ভুল চলে আসে, সেটি পরবর্তীতে সংশোধনীতে কিছুটা হলেও তাদেরকে বেগ পেতে হয়। ঠিক এই বিষয়টি কিন্তু যারা তথ্য সংগ্রহকারী রয়েছেন তাদেরকে কিন্তু বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই জাতীয় ভুল যেন তারা না করে থাকেন। অর্থাৎ তথ্য যখন সংগ্রহ করবেন তারা যেন সতর্কতা এখানে প্রয়োজন। মুস্তাফিজুর সাথেই থাকবেন। এবারে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠ পর্যায়ে চুয়াডাঙ্গায় কতজন কাজ করছেন, কখন থেকে সকালে কার্যক্রম শুরু হয়েছে? চুয়াডাঙ্গায় মাঠ পর্যায়ে কাজ করছে 450 জন তথ্য সংগ্রহকারী এবং 104 জন সুপারভাইজার এই কাজ তদারকি করছে। আজ সকাল থেকে এই কাজ শুরু হয়েছে এবং আমি চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে এবং এর আগের দিন গতকাল জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক এই তথ্য সংগ্রহের ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন এবং তথ্য সংগ্রহকারীদের প্রতি নির্দেশনা আছে যাতে একেবারেই নির্ভুলভাবে তারা তথ্য সংগ্রহ করেন, যাতে কোনো ক্রমেই কোনো ভুল ত্রুটি না থাকে। যাদের জন্ম 1/1/2008 তারিখে কিংবা তার আগে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং এই কার্যক্রমের পর তালিকা সংগ্রহের পর যেটা হবে সেটা হচ্ছে যাচাই বাছাই হবে এবং এখানে কম্পিউটার যারা কম্পিউটার সেকশনে কাজ করবেন তাদের একটি টিম গঠনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সেই আবেদন জমা দেওয়ার আজকেই শেষ দিন। এরপরে ওই টিম এগুলো যাচাই বাছাই করবে। চুয়াডাঙ্গা জেলায় এই সার্বিক কার্যক্রম, এরপরে এর ভিতরে থাকবে ছবি তোলার কাজ। এই সার্বিক কার্যক্রম চুয়াডাঙ্গা জেলায় শেষ হবে 11 এপ্রিল এই কার্যক্রম শেষ হবে। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস থেকে আমি জানতে পেরেছি এই জেলায় 9,78,330 জন ভোটার আছে। এর সাথে যে কার্যক্রম শুরু হবে হালনাগাদ এই কার্যক্রমের পর এই ভোটারগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। তো এখানকার কর্মকর্তারা বলছেন যে তারা আশাবাদী তারা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আর যারা একেবারেই নতুন ভোটার হতে চলেছেন তাদের ভিতরে রয়েছে উৎফুল্ল। তারা মনে করছেন যে তারা ভোট দিতে পারবেন এবং তারা একটি ভালো পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে তার শরিক হতে পারছেন। আমরা আশা করছি এই কার্যক্রম সফল হোক। রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম খুন অর্থ পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তার মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নেবে। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতা। এ সময় পাঠ্য বইতে শহীদ আসাদের ইতিহাস সংযুক্ত করার প্রত্যাশা তুলে ধরেন শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান। শহীদ আসাদের স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণেরও দাবি জানান তিনি। শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন করেছিল এবং বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ঘোষিত ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ সব ধরনের কোটা পুরোপুরি বাতিলের দাবিও জানিয়েছেন তারা। তাদের সাথে একাত্মতা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবারও কোটার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বহাল রাখার প্রতিবাদ ও পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা। এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে যাতে কোনো প্রকার
কোটা থাকবে না, কোটা থাকবে না, কোটা থাকবে না। যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, অযোগ্য কোনো শিক্ষার্থীকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। মেডিকেলে কোটা বাতিল করে পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার দাবি জানান শিক্ষার্থীরা। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। 73.25 চান্স পায় না, কিভাবে 37 পয়েন্ট সামথিং এ সে চান্স পায়। এমসিকিউর মান যে কতটা বিলো স্ট্যান্ডার্ড, বায়োলজির কোশ্চেনগুলো খুবই লো স্ট্যান্ডার্ড। এটা দেখা যাচ্ছে যে একটা নর্মাল স্টুডেন্টও যে অ্যান্সারগুলো করতে পারে, একটা ভালো স্টুডেন্টও ঠিক সেম অ্যান্সারগুলো করতে পারে। মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা পুরোপুরি বাতিলের দাবি জানান তারা। পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থামছে না বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। নানা ইস্যুতে কয়েকদিন পরপরই ফুঁসে উঠছে সীমান্তের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে দুই দেশের জনগণের মধ্যেও ঘটেছে দিনভর সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারকে ভারতের মেনে না নেয়াকে সংকটের কারণ বলছেন বিশ্লেষকরা। তাই কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি জাতিসংঘে যাওয়ার পরামর্শ তাদের। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে উত্তেজনা বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই গাছ বা ফসল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা। ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে পড়লে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে বিএসএফ এর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে আহতও হন কয়েকজন বাংলাদেশি। আগে থেকে অ্যাক্টিভ ছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। আমরা যাওয়ার পর দেখি আমাদের লোক কিছু হওয়ার পর দেখি ওরা আরও লোক বেড়ে চলে আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ম্যাক্সিমাম 50টি আম গাছ, অনেক গম এবং কলা গাছ, বড়ই গাছ, তারা এগুলো কেটে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা বলছেন সীমান্তে দুই দেশের মানুষের আদান প্রদান প্রতিদিনের চিত্র। 5 আগস্টের পর সম্পর্কের টানাপোড়েনে যা ব্যাহত হচ্ছে। এছাড়াও শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের গুজব, ভিসা বন্ধ সহ নানা ইস্যুতে সম্পর্কের অবনতি হচ্ছে। এর মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া বৈরিতায় নতুন মাত্রা, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের জনগণও। সীমান্তে জনগণের মধ্যে এই আদান প্রদান চলাফেরা থাকবে। আপনি কাঁটাতারে বেড়া দিয়ে তাদের এটা বন্ধ করতে পারবেন না। স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে আমাদের অধিকারটা ফিরে পেয়েছে, আমি বলবো সেই দিক থেকে। এটা তাদের জন্য গাত্রদাহের কারণ হতেই পারে। অন্তর্বর্তী সরকার আসার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে দুই দেশই। এজন্য উচ্চ ক্ষমতার ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপনের অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। আলোচনা মাঠে তাদেরকে আনতে হবে। তারাও কিন্তু আমাদের উপর নির্ভরশীল। আমাদের ছেড়ে তারা কি চলতে পারবে? যদি এটাকে এর পরবর্তীতে থামাতে হয় যে আর যাতে দিতে না পারে, সেক্ষেত্রে এটাকে আরও উপরের লেভেলে নিতে হবে। এই যে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ হলো, অবশ্যই আমরা জাতিসংঘে অবহিত করতে পারি। 4156 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটার এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি 885 কিলোমিটারেও বেড়া নির্মাণের চেষ্টা চলছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদার দাবিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসার সময় আটক 3টি কার্গো জাহাজের মধ্যে 2টিকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মির হাতে এখন আটকা একটি কার্গো। স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কার্গো দুটি টেকনাফ স্থলবন্দরে নোঙর করে। মিয়ানমারের কার্গোগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা পণ্য ছিল বলে জানান তিনি। এর আগে চাঁদার দাবিতে বৃহস্পতিবার একটি ও শুক্রবার 2টি কার্গো নাফ নদী থেকে আটক করে আরাকান আর্মি। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংরু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকে পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ 3রা ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসে পণ্যবাহী জাহাজ।
ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছিলো, চেক করার পরে বুটগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা আছে ওইটাও চেক করার পরে ছাড়িয়ে দিয়ে ওইভাবে শুনতেছে। অনেক প্রভাব পড়বে এখানে, কারণ ওই সব ব্যবসায়ীরা ওই চট্টগ্রামমুখী হয়ে যাবে। অলরেডি 60% চট্টগ্রাম চলে গেছে। এখনো বিনামূল্যের 26 কোটি পাঠ্য বই ছাপানো হয়নি, তবে দিনরাত ছাপাখানাতে কাজ চলছে বলে জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। কাগজের সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তারা। এনসিটিবি বলছে এরই মধ্যে কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সব বই ছাপা শেষ হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর বাতিল করা হয় নতুন শিক্ষাক্রম, সেই সঙ্গে পাণ্ডুলিপি পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বই ছাপাতে সাধারণত 4 থেকে 5 মাস সময় লাগে। এবার বইয়ের পরিমার্জন শেষে 40 কোটি বই ছাপানো শুরু হয় ডিসেম্বর থেকে। সব বই ছাপা হচ্ছে দেশি ছাপাখানায়। মুদ্রণ মালিক সমিতি বলছে, একদিকে কাগজের সংকট, অন্যদিকে দামও টন প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেড়েছে। ছাপাখানাতে 24 ঘন্টায় কাজ চলছে। প্রথম কিনা শুরু করলাম 1,05,000, 12-17 থেকে 1,32,000, এখন 1,38,000 টাকা হয়ে গেছে। কাগজের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তারপরেও পয়সা দিয়ে সিরিয়াল করে কাগজ পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি। এনসিটিবি বলছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহায়তা দেয়া হচ্ছে। কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের ভূত প্রিন্টারদের মধ্যে যেমন আছে, অন্যদিকে পেপার মিলগুলির মধ্যেও আছে। তো আমরা যেহেতু প্রিন্টাররা হচ্ছে আমাদের ইমিডিয়েট, তাদের সাথে আমরা মূল কাজটা করে থাকি। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে এটা পেপার মিল পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, মানে তাদেরও সুযোগ আছে, সুযোগ তারা নেয় যে পরিস্থিতির সুযোগের দাম বাড়িয়ে দেয়। তার জন্য আমরা কিছু কাগজ আমদানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব বই এ মাসের মধ্যে ছাপার চেষ্টা করা হচ্ছে। এনসিটিবি জানায় আগামী সপ্তাহের মধ্যে দশম শ্রেণীর সব বই দেয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছবে। প্রাথমিকের সমস্ত বইগুলি, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বাকি বইগুলো দেওয়া, এবং অন্যদিকে আমাদের এবং ইবতেদায়ী বইগুলো দেওয়া, এবং সেই সাথে আমাদের মাধ্যমিকের দশম শ্রেণীর বইগুলো আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। এবার বইয়ের কাগজের মান অন্যবারের চেয়ে অনেক ভালো বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুর পৌরসভায় স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, 5ই আগস্টের পর শরীয়তপুর পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাব ঘর নির্মাণ করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই চলছিল দলীয় কার্যক্রম। গতরাতে কার্যালয়টিতে তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিস ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতের আগুনে পুড়ে ছাই মিরপুর 6 নম্বরের বাটার শোরুম। রাত 12টার দিকে লাগা আগুন 1.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে মালামাল। তদন্ত শেষে আগুনের কারণ ও মোট ক্ষয়ক্ষতি জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। তবে মালিক পক্ষের দাবি প্রায় 2.5 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। রোববার মধ্যরাতে মিরপুর 6 নম্বরে অবস্থিত বাটার শোরুমে আগুন লাগে। প্রশিকা মোড়ে দোতলা ভবনের নিচতলায় বাটার শোরুম পুড়ে ছাই হয় আগুনে। এলাকাবাসী জানান, রাত 12টার দিকে শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ভবন মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ক্লোজিং করে বাসায় যাচ্ছিলাম, তখন শোরুমের যে ব্যানার থেকে হালকা ধোঁয়া বের হতে ছিল। তো ওই অবস্থায় কিছু লোক জড়ো ছিল, ওই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিছে। প্রথমে করলো, ওই একটা সিলিং ভাঙলো, ভেঙে দেখে ওইখানে কিছু নাই। পরে 2টা তালা ভাঙলো, ভেঙে ভিতরে ঢুকে দেখে অনেক খারাপ অবস্থা, ধোঁয়ায় একদম ভর্তি। শোরুমের ম্যানেজার জানান, 2.5 কোটি টাকার মতো মালামাল ছিল সেখানে, যার পুরোটাই পুড়ে শেষ। আগুনের কারণ জানা না গেলেও কেউ উদ্দেশ্যপূর্ণভাবে আগুন লাগিয়েছে এমনটাই সন্দেহ বাড়ির মালিকের। 2.5 কোটি বা তার বেশি প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে, এখন তো সবই শেষ। বুঝতে পারতেছেন এটা কিভাবে লাগছে, কেউ লাগাইছে, কারণ আমাদের একটু ঝামেলা আছে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1:35 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল, যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়। আগুন নেভাতে এলাকাবাসী সহায়তা করলেও বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড়ে অগ্নি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য খরচে ভবন মালিকদের অনীহা আর আইন প্রয়োগে শিথিলতার কারণে রাজধানীর বহুতল ভবনে বারবারই আগুন লাগছে। পানির অভাব, যানজট, সরু রাস্তা, বিদ্যুৎ ও ইন্টারনেটের তারের কারণে আগুন নেভানোর সময় বেগ পেতে হয়। নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আইন প্রয়োগ করতে পারছে না ফায়ার সার্ভিস। শীতের সময় রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। শুক্রবারও হাজারীবাগে ফিনিক্স লেদারের 7তলা ভবনের 5ম তলায় আগুন লাগে, যেখানে ছোট ছোট কারখানা চালায় বিভিন্ন প্রতিষ্ঠান। আগুন লাগার পর সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি, এমনকি বড় লেডার ওঠানোর মতো জায়গাও পাওয়া যায়নি। আগে 2বার আগুন লাগার পর ভবনটিকে আগুন ব্যবস্থাপনার জন্য চিঠি দিলেও কাজ হয়নি। ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যায় 5টি মন্ত্রণালয়। সেখানে ফায়ার সার্ভিস চিঠি দিলেও কান দেয়নি মন্ত্রণালয়, এমনকি সচিবালয়ে নেই ইমার্জেন্সি সিঁড়ি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোবাইল কোর্টে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নাই, আমাদের লোকাল গভর্নমেন্টের উপর নির্ভর করে অথবা অন্যান্য সংস্থার উপর নির্ভর করে থাকতে হয়। মামলার ক্ষেত্রে জটিলতা আছে, আপনি জানেন যে সংস্থা কর্তৃক কোনো মামলা ওইভাবে নিতে চায় না, আইনত কারোর নামে দিতে হয়, মানে যিনি বাদী হয়ে মামলা করবেন তার নামটা উল্লেখ করতে হয়। এখানে জটিলতা রয়েছে যে এই ইন্সপেক্টর তো 2 দিন পরে পোস্টিং হয়ে আরেক জায়গায় চলে যাবে, তখন এই মামলাটা কীভাবে পরিচালনা হবে। বিশ্লেষকরা বলছেন ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই ফায়ার ডিটেকশন সিস্টেম থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তবে এই বিষয়ে টাকা খরচে ভবন মালিকদের আগ্রহ কম। শুধু আমি লাইসেন্স একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু কখনো, যদি প্রয়োজন হয়, যদি রিস্ক থাকে, এখন বিল্ডিংগুলো দরকার ফায়ার ব্রিগেডের এমন এনফোর্সমেন্ট পাওয়ার থাকবে, তারা দরকার বন্ধ করে দেবে। আসলে ফায়ারের সেফটি না থাকলে আমি ট্রেড লাইসেন্স পাবো না এবারে, এবং আমাকে একটা দায়বদ্ধতা করতে হবে। রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের ফায়ার সেফটি রুলস মানতে বাধ্য করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ার্কশপে 5% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাট আগের মতো 10%ই থাকবে। দুপুরে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেয়া হয়। এর আগে গত 9 জানুয়ারি শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। তখন ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট 5% বাড়িয়ে 15% করা হয়। প্রতিবাদের মুখে গত 16 জানুয়ারি হোটেল রেস্তোরাঁ খাতেও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এনবিআর। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।